আছে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তনু স্যার। কথা বেশি না বাড়িয়ে ডিরেক্ট আমরা ক্লাসে চলে যাব। তবে শুধু এইটুকু বলবো, ক্লাসটা দেখার পর যদি মনে হয় যে ক্লাসটা তোমাদের কাজে লেগেছে বা তোমরা খুব ভালো বুঝতে পারছো, তাহলে অবশ্যই চ্যানেলটা তো সাবস্ক্রাইব করেই নেবে যারা এখনো পর্যন্ত করোনি। বন্ধুদের সাথেও একটু শেয়ার করে দিও এবং লাইক করো, কমেন্ট করে প্লিজ জানিও কেমন লাগলো। কারণ তোমাদের কমেন্টের উপরেই ডিপেন্ড করে আমাদের ক্লাস আরো ভালো দিতে ইচ্ছে হয় বা আরো পরিশ্রম করতে ইচ্ছে হয়। তা আশা করব যে ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, চলো আমরা ক্লাসে চলে যাই। ৫,৭৬০ টাকায় বার্ষিক ৬% সুদের হারে ৩ বছর পর সরল সুদ কত হবে? এখানকার সমস্ত অঙ্ক সিম্পল ইন্টারেস্টে, তাই তোমাকে এসআইতে করতে হবে। যদি কেউ ফর্মুলা করতে চাও তাহলে সিম্পল ইন্টারেস্ট সমান পিটিআর বাই 100। পি ফর প্রিন্সিপাল যেটা ৫,৭৬০ দেওয়া আছে, টি ফর টাইম যেটা ৩ বছর দেওয়া আছে, আর ফর রেট ইন্টারেস্ট দেওয়া আছে। 100 ভাগ করতে হয়, ভাগ করে ক্যালকুলেশন করতে পারো। আর যদি তুমি শর্টকাটে করতে চাও পরে আমি বলে দিচ্ছি। কত হলো গো? হ্যাঁ স্যার, বলছি বলুন। প্রথমটা স্যার। অপশন 1 বলছে, অপশন এ। স্যার প্রথমটা এ। স্যার এ। হ্যাঁ স্যার, এ। ওকে, সাধারণত কি করেছে স্টুডেন্টরা যারা আনসার দিয়েছে, আই থিঙ্ক এইভাবেই করেছো। অন্য কেউ যদি আলাদাভাবে করে থাকো বলবে আমাকে। আই সমান পিটিআর বসিয়েছে ৫,৭৬০, তারপরে 6% 6, টাইম বসেছে টি, 100 দিয়ে ভাগ করেছে, 0 0 কেটেছে, তারপরে আবার কাটাকাটি করেছে, কাটাকাটি করে টোরে এরকম রেজাল্ট বের করেছে। তাই তো, নাকি কি করেছো? হ্যাঁ আলাদা স্যার। যদি কিছু করে থাকো তাহলে বলো। এটা বাদে যদি আলাদাভাবে কিছু করে থাকো তাহলে বলো। করনি কেউ? বেশ, আমি এবার বলি শোনো। আমরা এটাকে এইভাবে করব না। তাহলে কিভাবে করব? প্রথম কথা, যদি আমরা এইভাবে করতে যাই তাহলে আমাদের কি করা উচিত? যদি কখনো আমার মনে হয় যে না আমি এইভাবে করি, আমি তো এখনো বাচ্চা আছি, আমি এখনো বড় হইনি, তো আমি বাচ্চার মতো করব। তো যদি বাচ্চার মতো করতে চাও তাহলে যেটা করবে সেটা আমি বলে দিই। একটু জাস্ট মডিফাই করবে। সেখানে কি করবে? যদি এমন করতে চাও তাহলে তোমার করা উচিত আই সমান ৫,৭৬০ লিখলে ভালো কথা, 6 লিখলে আরো ভালো কথা, 3 লিখলে আরো ভালো, 100 দিয়ে ভাগ করলে কখনো এই 100টাকে কাটাকাটি করতে যাবে না, নষ্ট করবে না। ঠিক আছে, এইটুকু যদি তুমি এইভাবে করতে চাও তাহলে 100টাকে নষ্ট করবে না। তাহলে তুমি কি করবে? তোমার প্রথম কাজ, এমনি 18-র সাথে ৫,৭৬০ গুণ করে ফেলবে। গুণ করে যা রেজাল্ট বেরোবে দশমিককে 2 ঘর সরিয়ে দেবে। কারণ আমরা জানি 100 দিয়ে ভাগ করা মানে দশমিক বাম দিকে 2 ঘর সরে যায়, তাই তো? 100 দিয়ে ভাগ করা মানে, যেমন পার্সেন্টেজের প্রবলেম করতে গিয়েও করেছি, যে 100 দিয়ে ভাগ করা মানে এই 100কে কাটাকাটি করে নষ্ট করে দিও না সাইজটা, তাহলে ক্যালকুলেশন অনেক কঠিন হয়ে যাবে। এই কাটাকাটি করতে গিয়ে ক্যালকুলেশন করতে গিয়ে অনেক টাইম চলে যাবে। তাই কখনো নিচের 100টাকে নষ্ট করবে না। উপরেরটাকে যে শর্টকাট টেকনিকে তোমাদেরকে মাল্টিপ্লিকেশন করা শিখিয়েছি সেটা করে 18-র সাথে এটা গুণ করে ফেলো, তারপরে দশমিককে 2 ঘর বাম দিকে সরিয়ে দেবে। ক্লিয়ার করাতে পারলাম কি আমি? সবাইকে বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এবার হচ্ছে, যদি আমরা একটু ম্যাচিওর প্রসেস যাই, এরকম ভাবে না করি তাহলে কি হবে? তোমাদেরকে একটা কথা বললাম যে ৫,৭৬০ টাকার এটা তোমার কাছে যেটা আছে সেটা মানে তুমি জানো 100%। প্রত্যেক বছর বলেছে 6% হারে সুদ দেবে। তাহলে বলো তো 3 বছরে মোট কত এক্সট্রা পার্সেন্টেজ দেবে আমাকে? এক্সট্রা সুদটা 3 বছরে মোট কত দেবে আমাকে বলো? এনিওয়ান? 300। 300 কোত্থেকে পেলে?
প্রত্যেক বছর, এটা তো আসলটা, প্রত্যেক বছর 6% হারে দেবে বলছে, 6% দেবে বলছে, প্রত্যেক বছর 6% দেবে। তাহলে 3 বছরে কত দেবে? 18। 18%, তাই না? কথাটা বুঝেছো? তাহলে প্রতি বছর 6% করে দিলে 3 বছরে তোমাকে 18% দেবে ইন্টারেস্ট। তাহলে আমরা ডিরেক্ট কি করব? আমরা ডিরেক্ট 5,760-এর 18% বের করবো। কথাটা কি বোঝাতে পারলাম? কথাটা কি বোঝাতে পারলাম? ডিরেক্ট বুঝতে পারলাম। তুমি প্রতি বছর 6% করে সুদ পাবে। যদি 3 বছর ধরে পাও, প্রত্যেক বছর 6% করে হলে 3 বছরে কত দাঁড়াবে সেটা? 6 × 3 = 18। ক্লিয়ার তো? সবাই বুঝতে পেরেছো? তো অতএব তুমি 18% সুদ পাচ্ছ। তাহলে তোমার কাজ হচ্ছে এই টাকার 18% বের করা। এই টাকার 18% যদি বের করো তাহলে সেটাই হবে তোমার আনসার। তাহলে 5,760-এর 18%, 5,760-এর 18% কত হয় সেটাই তোমাকে বের করতে হবে। যা হবে সেটা হবে তোমার কাছে আনসার। এখন 18% বের করার পদ্ধতি অনেকে অনেক রকম ভাবে ব্যবহার করে, তুমি কোনটা করবে সেটা তোমার ব্যাপার, কিন্তু অনেকে এটাকে অনেক ভাবে নিতে পারে। 5,760 টাকার 18% বের করতে গেলে একজন স্টুডেন্ট নর্মালি যেটা করে 18/100 করে দেয়, দিয়ে এইটা ক্যালকুলেশন করে নেয়, রাইট? তাই তো করে নর্মালি। তো যেটা ওই I = PTR/100 আর এটা দুটোর মধ্যে পার্থক্য নেই, কিন্তু সুবিধাটা কোথায়? সুবিধা হচ্ছে ওই I = PTR/100 লিখতে গিয়ে আমাকে এক লাইন লিখতে হয় এক্সট্রা, কিন্তু আমরা সেটা না লিখে ডিরেক্ট এর 18% ভাবার চেষ্টা করতে পারি। এবার 18% বের করতে গিয়ে কি করব দেখো, সবসময় পার্সেন্টেজ মানে আমি তোমাদেরকে কি বলেছি? যখন পার্সেন্টেজ সাইন থাকে এটা মানে কি বলেছি বলো? যখন পার্সেন্টেজ সাইনটা থাকে এটা মানে কি বোঝায়? নিচে 100। নিচে 100, নিচে 100 মানে আসল টাকা যেটা সেটা 0.2 ঘর সরে যাবে না বাম দিকে? তাহলে একটা স্টুডেন্ট অঙ্কটা পড়ার সাথে সাথে যদি এই ক্যালকুলেশনটা শুরু করে তাহলে কি তার টাইম সেভ হবে না? ও ডিরেক্ট এইটা করলো, ভেবে বলো তো। শূন্যটা লেখা না লেখা সমান, ও ডিরেক্ট এই ক্যালকুলেশনটা করলো, তাহলে ওর কি টাইম সেভ হবে না? হ্যাঁ স্যার। হ্যাঁ, কোশ্চেনটা পড়লাম, 5,760 টাকার বার্ষিক 6% সুদের হারে 3 বছর পরে সরল সুদ কত হবে? আমি জানি যে 6 × 3 = 18%। পার্সেন্টেজ মানে আমার কাছে যে টাকাটা আছে 0.2 ঘর বাম দিকে সরে যায়, কারণ পার্সেন্টেজ মানে নিচে 100 আসবে, তো আমার 2 ঘর সরে যাবে। তাহলে আমি ডিরেক্ট গিয়ে 18 ইন্টু যে আসল টাকাটা দেবে 2 ঘর বাম দিকে দশমিক সরিয়ে বসে ক্যালকুলেট করবো, অত কিচ্ছু ভাবতে যাব না। আমি টোটাল এখানে দেখলাম 18 হচ্ছে, তো 18-র সাথে 57.60 গুণ করবো। এই কারণেই আমি বলেছিলাম প্রথমে যে 5,760 মানে 100%, 576 মানে 1 ঘর দশমিক সরলে সেটা হচ্ছে 10%, 57.6 যেটা সেটা হবে 1%। এই শূন্য দেওয়া না দেওয়া সমান, তাহলে 57.6-এর সাথে 18 গুণ করে দিলেই তোমার আনসার দাঁড়িয়ে যাবে। 57.6-এর সাথে 18 গুণ করে দিলেই তোমার আনসার দাঁড়িয়ে যাবে। 8 × 5 = 90, 8 × 6 = 108, 10 থাকলো হাতে। এইরকম করতে পারো। 18 নামটা যদি ভালো জানো, আর যদি না জানো তাহলে আমি যে টেকনিক করেছি মনে আছে সবার? মাল্টিপ্লিকেশনের টেকনিক। হ্যাঁ 576-এর স্যার, সাথে মনে ধরো আছে। 18 গুণ করতে যাচ্ছি। আমি যে টেকনিক করেছি কি বলেছিলাম না, তুমি 8-এর সাথে যেভাবে ছোটবেলাতে করেছো করবে, কিন্তু রেজাল্ট এখানে পুরোপুরি লিখবে, মানে 8 × 6 = 48, 8 × 7 = 56, 8 × 5 = 40, পুরো কলামে লিখবে। আগে যেমন ছোটবেলায় যখন করতে তখন এইভাবে লিখতে, এবং 8 × 6 = 48-এর 8 লিখতে, হাতে 4 লিখতে। ওই হাতে যেটা রাখতে সেইটা গন্ডগোল করতো তোমাদেরকে, কখনো ভুলে যেতে, কখনো যোগ করেছো কিনা সেটাই খেয়াল থাকতো না, কখনো যোগ করতেই ভুলে যেতে। তো এই কারণে আমি যে প্রসেসটা তোমাদেরকে বলেছি যে ডিরেক্ট গুণ করে যা রেজাল্ট হয় বসে দেবে। 848, 8 × 7 = 56, 8 × 5 = 40, 1 × 6 = 6, 1 × 7 = 7, 1 × 5 = 5, কলাম ওয়াইজ বসাবে। তারপর যখন এখানে আনসার লিখতে যাবে এই এই কর্নার থেকে শুরু করে এইগুলো রেজাল্ট হবে, মানে 48-এর 8 বসবে,
হাতে যেটা 4 থাকে সেটা এই দাগের পরের দাগের মধ্যে বসিয়ে দেবে, হাতে রাখবে না। তাহলে 56 4 60 6 66, 66 6 হাতে 6, সেটা আবার এই দাগে লিখে দিলাম। 40 6 46 6 52 53, 53 3 হাতে 5, এখানে রেখে দিলাম 10। অতএব 1036.8 হচ্ছে, যেহেতু 57.6 ছিল তার সাথে 18 গুণ করলে 1036.8 আসছে আমাদের রেজাল্ট। কি গো, বোঝাতে পারলাম কি? স্যার আরেকবার একটু বলবেন? দেখো, গুণের টেকনিকটা প্রথমত আমি ইউটিউবে ভালো করে দিয়ে দিয়েছি, 4খানা টেকনিক শিখেছি। তার মধ্যে আমার এই টেকনিকটা আমার নিজের ব্যক্তিগত, এটা অন্য কোনো বইতেও পাবে না, কোথাও কেউ করাবেও না, এটা পার্সোনালি আমার বানানো। তো আমার মনে হয়েছে এটাতে অনেক তাড়াতাড়ি হবে। কয়েকবার প্র্যাকটিস করলেই দেখবে 5 সেকেন্ড 10 সেকেন্ড লাগবে ম্যাক্সিমাম একটা বড় বড় গুণ করতে। আরো অনেক প্রসেস আছে, আমি 4খানা টেকনিক দেখেছি মাল্টিপ্লিকেশনে, যেটা ইউটিউবে দেওয়া আছে। তার মধ্যে আশা করি এই প্রসেসটা তোমার বেশি ভালো লাগতে পারে। তো এখানে যেটা আমি বললাম যে নর্মালি আমরা ছোটবেলাতে যেমন করেছি তেমনিই করব, কিন্তু ছোটবেলাতে ক্যালকুলেশন করার সময় 848 8 লিখতাম, হাতে 4 রাখতাম, তারপর 8 7 56 4 60, 60 শূন্য হাতে 6 রাখতাম, এরকম ভাবে রোতে লিখতাম, তারপরে পরের রোতে একটাকে ক্রস করে করতাম, দিয়ে তারপর যোগ করে দিতাম, তাই না? মনে পড়ছে কি ছোটবেলাতে তাই করতাম? হ্যাঁ স্যার। কিন্তু এই প্রসেসের সমস্যা দুটো। একটা হচ্ছে দুবার দুটো স্টেপেই আমাকে হাতে কিছু রেখে রেখে যেতে হয়, যেটা অনেক সময় গন্ডগোল হয়ে যায়, টাইম খেয়ে ফেলে। তাই আমরা এখানে যেটা করব, হাতে রাখার কেসটা রাখবো না, আমরা লিখবো, কিন্তু লেখাটা হবে ওখানে যেমন সোজাসুজি বসিয়েছিলাম, এখানে লম্ব ভাবে বসাবো। মানে 8 6 48 লিখলাম প্রথমে, 8 7 56 লিখলাম, তারপর 8 5 40 লিখলাম, তারপর পরের স্টেপে 1 দিয়ে যখন গুণ করবো 1 6 6 লিখলাম, একসাথে 7 লিখলাম, 1 5 5 লিখলাম। ক্লিয়ার করাতে পেরেছি? ক্লিয়ার হ্যাঁ স্যার। করাতে পেরেছি। এবার একদম উপরের কর্ণ থেকে শুরু করব, মানে আমার লেখার যেটা হয়েছে, তোমার রেজাল্টটা 6 7 5, আরেকটা ছিল 48, আর কত ছিল জানো? 56 আর 40, তাই তো? 56 আর 40। ঠিক তো, এটাই এসেছিল। তো যে কথাটা বলছি, যে তুমি যে এটা লিখেছো, তোমার এই কর্নার থেকে দাগ টানবে, প্রথমে একটা, তারপরে এই কর্নার বরাবর, কর্নারে দাগ। ঠিক আছে, এইটা হচ্ছে স্ট্র্যাটেজি। তো এই 48-এর 8 বসবে, হাতে যেটা থাকে সেটা হাতে রাখবে না, ভুলে যাবে, তাই এই রোতে লিখে নেবে, মানে ওই যে দাগটা টেনেছো সেই দাগে লিখে নেবে। তারপরে 6 4 10 আর 56 যোগ করলে 66, 66 6 হাতে যেটা থাকছে এখানে লিখে নিলে, 40 6 46 53, 53 3 হাতে যেটা থাকছে এখানে লিখে নিলে। বুঝলে কথাটা? এবার বোঝা গেল? আর যদি তারপরেও বুঝতে অসুবিধা হয়, ইউটিউবে ভিডিওটা ডিটেলসে করা আছে, একটু দেখে নিও। ঠিক আছে? তাহলে হ্যাঁ আমাদের এটার আনসার কত হবে? এটা। ওকে, চলো পরের প্রবলেমটা চেষ্টা করো। কোশ্চেন দিয়েছে, একজন কৃষক 3600 টাকা বার্ষিক 15% সরল সুদের হারে ঋণ করলো। 4 বছর শেষে সে তার ঋণ 4000 টাকা এবং একটি গরু দিয়ে শোধ করলো। গ্রামের দিকে এরকম চলে, টাকা শোধ করতে না পারলে গরু দিয়ে দেয়, বাড়ির জিনিসপত্র দিয়ে দিয়ে শোধ করে। ঠিক আছে, না হলে নিয়ে পালিয়ে যায়। তো বলছে একজন কৃষক 3600 টাকা বার্ষিক 15% সরল সুদের হারে ঋণ করলো। 4 বছর পরে সে তার ঋণ 4000 টাকা সঙ্গে একটা গরু দিয়ে শোধ করলো। কোশ্চেনটা হচ্ছে গরুটার মূল্য কত? গরুটার মূল্য কত? চলো চেষ্টা করো। একজন কৃষক 3600 টাকা বার্ষিক 15% সরল সুদের হারে ঋণ করলো। 4 বছর শেষে সে তার ঋণ 4000 টাকা এবং একটি গরু দিয়ে শোধ করলো। গরুটার মূল্য কত? স্যার 1200 টাকা। 1200 টাকা বলছো? স্যার 1760 টাকা। 1760 টাকা।
1760 টাকা স্যার। স্যার অ্যান্সার ডি হবে। আনসার ডি হবে। সতেরোশো ষাট। 1760। স্যার ডি নাম্বার 1760। চলো আমি এবার দেখি, মিউট করো। কি করছি শোনো, মন দিয়ে শুনবে কথাটা, মিউট করবে। দেখো 3600 টাকা মোট, প্রতি বছর 15% করে, 4 বছরে মানে কত পার্সেন্টেজ সুদ দিতে হবে বলো তো? কে বলবে? প্রতি বছর 60% স্যার। তাহলে 60% ইন্টারেস্ট দিতে হবে। বুঝে গেছো? হুম। 3600 টাকা তো শোধ করতেই হবে, এই টাকাটা শোধ করতেই হবে, সঙ্গে এক্সট্রা 60% দিতে হবে। 3600 টাকার 60% এইটা এক্সট্রা দিতে হবে। তো এটা 60% মানে কি বুঝি গো? পার্সেন্টেজ কি বলেছি? দুটো শূন্যকে খেয়ে, 100 দুটো শূন্যকে খেয়ে ফেলে না? কি বললাম একটু আগেই বলেছি যে আসল হ্যাঁ, হ্যাঁ। টাকাটা থাকে তার 2 ঘর সরিয়ে দিয়ে বসাও, 36 × 60। তাহলে তুমি 36 আর 60 গুণ করলেই হয়ে যাবে। হুম। এবার 36 আর 6 গুণ করলেই হয়ে যাবে। 6 এর কিউব 216, তাই না? 6 এর কিউব তো 216, তার সাথে একটা শূন্য। কি গো, বুঝতে পেরেছো? 36 আর 60 গুণ করলে, গুণ করার কি দরকার আছে? 36 আর 60 গুণ করার কি দরকার আছে? 36 আর 6 গুণ করলে তো 6 এর কিউব, তিনটে 6, 6 এর কিউব আচ্ছা। অন্তত 216 না? আর একটা শূন্য বসালেই হয়ে যায়। তাহলে এই রেজাল্টটা 2160 দেবে। তাহলে তুমি আলটিমেট 5760 টাকা পাচ্ছ। এটা করারও দরকার নেই, এটা করারও দরকার নেই, তুমি শুধু এইটুকু লিখলে যে 3600 টাকা শোধ করবে প্লাস এক্সট্রার কত টাকা হলো, এক্সট্রা কত টাকা পেলাম আমরা? 2160 টাকা নাকি? 2160। 2160 টাকা। এইটা এক্সট্রা শোধ করবে। এবার ওই লোকটা এই টাকা পরিবর্তে কি দিয়েছে? 4000 এই টাকা। টাকাটা ওকে দিতে হবে লোকটাকে। লোকটা এই টাকার পরিবর্তে দিয়েছে 4000 টাকা প্লাস একটা গরু দিয়েছে। এবার গরুটার মূল্য জানতে চেয়েছে। তাহলে তুমি অবভিয়াসলি এইটা একটাকে 4000 বানানোর চেষ্টা করলে এখান থেকে 400 টাকা একে দিয়ে দাও, এটা 4000 হয়ে যাবে। তাহলে বাকি পড়ে থাকলো 1760 টাকা, যেটা গরুর দাম। অথবা তুমি কি করতে পারো, এই টোটাল দুটোকে যোগ করে বললে 5760 টাকা, তার মধ্যে 4000 টাকা দিয়েছে, 4000 বাদ দিয়ে দিলে, বললে 1760 টাকা। অতএব গরুটার মূল্য হবে 1760 টাকা। ক্লিয়ার করাতে পারলাম কি সবাইকে? সবাইকে ক্লিয়ার করাতে হ্যাঁ পারলাম? স্যার। কনফার্ম করো। হ্যাঁ স্যার, ওই 4000টা আমি ওখানেই ভুল করে ফেলেছি, ওটা যোগ করে ফেলেছিলাম। চলো পরের প্রবলেম। বলছে রাম বার্ষিক 13% সরল সুদের হারে 520 টাকা গৌরবের কাছ থেকে ধার নিল। 6 মাস পর সম্পূর্ণ ঋণ শোধ করতে গৌরবকে রামের কত টাকা দিতে হবে? স্যার ম্যাথটা বলো বলো বলো, কি বলছো মিজানুর? রাম বার্ষিক 13% সরল সুদের হারে 520 বলছি টাকা। স্যার, আমার নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমি লেফট হয়ে গেছিলাম। তো তো স্যার বলছি আগের অঙ্কটা একটু বলবেন, যদি বলতেন তা ভালো। একটা কাজ করো, এরকম তো রিপিট করতে গেলে তো প্রবলেম হবে, সিলেবাসটা স্লো হয়ে যাবে, বুঝতে পারছো? যে এরকম যদি কারোর প্রবলেম, আমি সবাইকে বলি যে এমন কেস হতেই পারে, ঠিক আছে? ধরো কোনো একটা অঙ্ক বুঝতে গিয়ে হঠাৎ করে নেটওয়ার্ক প্রবলেম হয়ে গেল, ঠিক আছে? হয়তো তুমি ওই অঙ্কটা বুঝতেই পারলে না, তো আমাদের ক্লাসটা তো পুরো রেকর্ডিং থাকছে, তো তুমি ওই অঙ্কটা রেকর্ডিং একটু দেখে নিও, তারপর যদি অসুবিধা হয় পরের ক্লাসে অবশ্যই বলো। নাহলে কি হবে বলো তো, আজকে তোমার প্রবলেম হলো, এরপরে আরেকজনের প্রবলেম হলো, তখন কি সিলেবাস কন্টিনিউ হবে না। বোঝাতে পারলাম কি বললাম? তো আমি যথেষ্ট ডিটেলস ভাবে বুঝিয়ে দিয়েছি, তুমি শুধু ওইটুকু জায়গাটা খাতায় লিখে রাখো, নোট করে রাখো যে আমি এত নম্বর অঙ্কটা বুঝিনি, বা এত নম্বর অঙ্কের সময় নেটওয়ার্ক প্রবলেম ছিল, তো এত নম্বর অঙ্কটা রেকর্ডিং দেখে নেবো। তো এবার যখন রেকর্ডিংটা দেবো, ওই জায়গাটা চালিয়ে শুধু ওইটুকু স্কিপ করে টেনে দেবে, টেনে দিয়ে ওইটুকুটা দেখে নেবে। বুঝেছো আমার কথাটা? নাহলে কি বলতো, সিলেবাস লেট হয়ে যাবে। স্যার অপশন ডি। অপশন ডি, রাম বার্ষিক অপশন ডি 13% সরল সুদের হারে
520 টাকা গৌরবের কাছ থেকে ধার নিল, 6 মাস পর সম্পূর্ণ ঋণ শোধ করতে গৌরবকে রামের কত টাকা দিতে হবে? 13% সরল সুদের হারে গৌরবের কাছ থেকে ধার নিল, 6 মাস পর সম্পূর্ণ ঋণ শোধ করতে গৌরবকে রামের কত টাকা দিতে হবে? প্রথম কথা, অপশন এ হবে না, তাই তো? কেন হবে না? কেন হবে না অপশন এ? এটা আসলে থেকে কম আছে। 520 থেকে কম আছে, কম এটাও তাই। কি? তাহলে এই দুখানা অপশন হবে না, হ্যাঁ। তার কারণ এগুলো 520 যেটা আসল টাকা তার থেকে কম, আমাদের তো ইন্টারেস্টের পরে বেশি কম। দেবে না, তো এটা তো হতেই পারে না। তাহলে শুধু বাকি পড়ে থাকলো সি আর ডি, এই দুটোর মধ্যে কোন একটা আনসার হবে। এবার হচ্ছে 520 টাকা, মিউট করো, মন দিয়ে শোনো আগে কথাটা। 13% সুদ বছরে দেয়, বার্ষিক সুদ হচ্ছে 13%, কিন্তু 6 মাস পর সম্পূর্ণ ঋণ শোধ করতে হবে। তাহলে কত টাকা দিতে হবে? বলছি 13% সরল সুদের হারে 520 টাকা গৌরবের কাছ থেকে ধার নিল, 6 মাস পরে সম্পূর্ণ ঋণ শোধ করতে গৌরবকে রামের কত টাকা দিতে হবে? তুমি যদি এর 13% বের করতে যাও, বের করে নিতে পারো, যা রেজাল্ট হবে বছরে 13% দিচ্ছে মানে 6 মাসে অর্ধেক দেবে, ঠিক তো? 6 মাস নেবে না, ধারটা তো 6 মাস নেবে, তাহলে অর্ধেক টাকা দেবে। 13% বছরে দিচ্ছে, তুমি বছরে 13% বের করে নিয়ে তার অর্ধেক করে দিতে পারো, একটা রাস্তা। আর একটা রাস্তা কি, তুমি আগেই 6.5% বের করতে পারো, 520 টাকার 6.5% বের করতে পারো। তবে 6.5% বের করতে গিয়ে অনেকের প্রবলেম হয়, তার থেকে ভালো 520 টাকার 13% বের করে নাও। তো আমি কি বলেছি, এই 100 কখনো কাটাকাটি করতে যাবে না, এইটা মানে বুঝবে যে 0.2 ঘর সরে যাবে, মানে 5.20 সাথে 13 গুণ করব। তো আমরা এদিকে 0 লেখা না লেখা সমান, তাহলে 5.2 সাথে 13 গুণ করলে যেটা হবে সেটা হবে তোমার ইন্টারেস্টটা। তাহলে কত হচ্ছে, 13 দুনে 26, 26 6, হাতে 2, 13 5 65, দুনে 67। ঠিক লিখলাম তো? 67 টাকা 60 পয়সা, 67.6, এটা হচ্ছে এক্সট্রা পে করতে হবে, রাইট? তাহলে সরি, এটা হচ্ছে 13% হবে, এটা হলে 13% এটা হবে, হাফ কিন্তু হবে। 6 মাসে শোধ করতে বলেছে, তার মানে এর অর্ধেক হয়ে যাবে। তাহলে এর অর্ধেক কত হচ্ছে সেটা বের করলেই হয়ে যাবে, 520 সাথে ওই অর্ধেকটা যোগ করে দিতে হবে। তো 67.6 অর্ধেক করতে গিয়ে অনেকের প্রবলেম হয়, তো তুমি 67.6 কে মনে মনে 68 মতো ভেবে নিতে পারো, তাহলে অ্যাপ্রক্সিমেটলি 34, তাহলে 520 আর 34 মানে অ্যাপ্রক্সিমেটলি 554, অতএব তোমার এই অপশনটাই রাইট হবে, 552 হবে না। এইটা 67.6 অর্ধেক করতে গিয়ে অনেকে টাইম নষ্ট করে, এর অর্ধেক কত হবে 2 দিয়ে ভাগ করতে গিয়ে কাটাকাটি শুরু করে দেয়, দরকার নেই। 67.6 কে অ্যাপ্রক্সিমেটলি 68 ভেবে নাও, তো 68 অর্ধেক মানে 34, তো 520 আর 34 করলে 554, তার মানে 553.80, এটা হবে আনসার, এটা হবে না। কি ক্লিয়ার করাতে পারলাম? ক্লিয়ার করাতে পারলাম। ধীরে ধীরে করে স্যার অল্প বুঝতে অল্প পারলাম না। প্র্যাকটিস করে টাইমটা সেভ করতে হবে। আমি যেটা বলতে চাইলাম, এটা নিশ্চয়ই বুঝে গেছো যে 5.2 এর সাথে আমরা 13 গুণ করলাম, দিতে কত দাঁড়ালো, এটা বুঝেছো তো? এটা বুঝতে পেরেছো? রিপ্লাই করো। 520 টাকার সাথে তোমার এই টাকাটার অর্ধেক শোধ হ্যাঁ করতে স্যার। হবে, অর্ধেক। তো 67.6/2, এই 520 টাকার সাথে এইটা তোমাকে দিতে হবে, শোধ করতে হবে। এবার এটা স্টুডেন্ট 2 দিয়ে ভাগ করে করে, 2 3 6, 2 3 6, 1 16, 2 8 16, 33.8 বের করে দিয়ে 520 প্লাস 33.8 যোগ করে 553.8 বলে, এইভাবে আনসারটা করা যায়, ঠিক আছে? এছাড়া আমি বলছি যদি টাইম সেভ করতে চাও, 67.6 যেটা অ্যাপ্রক্সিমেটলি 68-র কাছাকাছি, তাই আমি অ্যাপ্রক্সিমেটলি এটাকে 68 ভেবে নিলাম, তখন তার অর্ধেক করাটা আমাদের ক্ষেত্রে সোজা, তখন ভাবতে হয় না, অর্ধেক মানে 34, তো আমি যদি 520 সাথে 34 যোগ করতে যাই অ্যাপ্রক্সিমেটলি 554 হবে। তাহলে কোন অপশনটা অ্যাপ্রক্সিমেটলি 554 আছে? অপশন ডি, অতএব এটা হবে রাইট অ্যান্সার। বুঝাতে পারলাম? হ্যাঁ স্যার। টাইম সেভ করার জন্য, আর কিছু নয়। এটা করো।
4,800 টাকার বার্ষিক 8.5% সরল সুদের হারে 2 বছর 3 মাসে কত টাকা সুদ অর্জন হবে? এটা হচ্ছে কোশ্চেন। 4,800 টাকার বার্ষিক 8.5% সরল সুদের হারে 2 বছর 3 মাসে কত টাকা সুদ অর্জন করতে হবে? টাকা স্যার। কত গো? 918 টাকা। 918 স্যার, সি। ওকে। 4,800 টাকা বার্ষিক 8.5% সরল সুদের হারে 2 বছর 3 মাসে কত টাকা সুদ অর্জন করবেন? নশো আঠেরো। 4,800 টাকার বার্ষিক 8.5% সরল সুদের হারে 2 বছর 3 মাসে কত টাকা সুদ অর্জন করবে? আর কেউ কি করেছো? নর্মালি স্টুডেন্ট কি করবে, যে 2 বছর 3 মাস বলেছে, এই 3 মাস মানে বছরে কনভার্ট করে নেয়, মানে 2 বছর থাকলো, 3 মাসকে লিখে নেয় কি বছরে কনভার্ট করতে গেলে 3/12 করতে হয়, 1/4 বছর, কারণ 12 মাসে 1 বছর হয়। 12 মাসে যদি 1 বছর হয় তাহলে 1 মাসে 1/12 বছর, 3 মাসে 3/12 বছর, মানে 1/4। তো বছরে কনভার্ট করে নেয়, 1/4 করে নেয়, দিয়ে বলে যে 2 পূর্ণ 1/4 বছর। নর্মালি স্টুডেন্ট এটা করে যে 9/4 বছর, 2 বছর 3 মাস মানে 9/4 বছর করে নেয়। ঠিক আছে, এবার পার্সেন্টেজ দিয়েছে 8 পূর্ণ 1/2%, এটা মানে 17/2%। তাহলে 17/2% দেওয়া আছে, এখানে 9/4 বছর আছে। তো এবার কি করে না, ওই আই সমান PTR/100 লিখে 48 ইন্টু, হ্যাঁ বলো কি বলছে বলো। স্যার 2 2 বছর পূর্ণ 3 1/4 মাসটা বছর, 9/4 কি করে এলো এটা একটু? এই যে 2 পূর্ণ 1/4 বছর হচ্ছে 3 মাস মানে 1/4 বছর, 3 মাস মানে 1/4 বছর। তো 2 বছরের সাথে 1/4 বছর যোগ করছে, বুঝতে পারলে? ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। তো 9/4 বছর। তো সেই হিসাবে আই সমান PTR/100 এ বসায়, পির মান কত 4800 বসায়, এটাকে 8 পূর্ণ 1/2 মানে 17/2 বসায়, 2 বছর 3 মাস মানে 9/4 বসায়, বাই 100 করে দিয়ে ক্যালকুলেট করে, তাই তো? এটাই করেছো তো যারা করলে? স্যার। যারা আনসার দিয়েছে তারা এইভাবেই করেছে। ঠিক আছে, এবার হচ্ছে আমরা যদি একটু শর্টকাটে করতে চাই তাহলে কি করতে পারি। ঠিক আছে, শর্টকাটে করতে গেলে দুটো সমস্যা আছে, তবে একটু মাথা খাটালে এমন কিছু সমস্যা আসবে না। প্রথম কথা, 8.5% ক্যালকুলেশনটা ডিফিকাল্ট, তাই না? ভগ্নাংশ চলে আসছে, পার্সেন্টেজটাও অড টাইপের, তাহলে আমাদের 17% করে নেবো স্যার। উচিত কি যে 2 বছরেরটা বের করে নেব। তাহলে 2 বছরে যদি বের করতে যাই তাহলে কত হয় গো? প্রতি বছর 8.5% হলে 2 বছরে সেটা কত হবে? 700-800 17 অব্দি। 17% না? নিশ্চয়ই ক্লিয়ার এটা, হ্যাঁ হ্যাঁ যে 2 বছর মানে 17% ব্যাপার আসছে। তাহলে আমরা হ্যাঁ। এই 4800 টাকার 17% কত হয় বের করে নেব। তো 17% মানে আমি এখনই শিখিয়ে দিয়েছি, তুমি শুধু 48 আর 17 গুণ করবে, তোমার আনসার কমপ্লিট, তাই না? কি গো, তাই তো? হ্যাঁ। তাহলে 48 আর 17 গুণ করো, তাহলে 48 17 তুমি যেভাবে, তুমি যদি নামটা ভালো জানো তাহলে ডিরেক্ট করতে পারবে, যে 17 5 85, 17 6 102, 17 7 119, 17 8 136, 6 হাতে 13 থাকলো, 17 4 68, 3 71, 81, 816 হচ্ছে, তাই তো? ঠিক বললাম? ঠিক বললাম? হ্যাঁ স্যার। বেশ, এই যে হ্যাঁ, স্যার। টাকাটা
হ্যাঁ বলো, কেউ কিছু বলছো? এই টাকাটা যেটা দাঁড়ালো, এটা 2 বছরের সুদ, ঠিক? 2 বছরের সুদ মানে এই টাকাটা 24 মাসের সুদ। তাহলে বাকি 3 মাসের সুদ করতে গেলে কত দিয়ে ভাগ করবো এই রেজাল্টটাকে? যদি 24 মাসের সুদ 816 টাকা হয়, তাহলে 3 মাসের সুদ কত টাকা হবে গো? কি গো বলো, কেউ বলতে পারবে? 24 মাসে 816 টাকা সুদ হয়েছে, আমার তো আরো 3 মাসে লাগবে। 8 দিয়ে ভাগ করে দেবো স্যার, 8 দিয়ে ভাগ করে দেবো। 8 দিয়ে ভাগ করে দেবো, 8 দিয়ে। তার কারণ 24 মাসে যদি 816 টাকা সুদ হয়, তাহলে 3 মাসের সুদ যখন বের করতে যাব, তখন 816 ইন্টু নিশ্চয়ই সুদটা কম হবে। তাই যে নিয়ম বলেছি তোমাদেরকে, কম বাই বেশি, সেই হিসাবে 8 দিয়ে ভাগ করতে হবে। তার মানে এইটা বাকিটা 8 দিয়ে ভাগ করলে 8 একে 8, 102 আসবে। 102 আর 816, 918 টাকা হবে আনসার। আমি কি বোঝাতে পারলাম সবাইকে? সবাইকে কি ক্লিয়ার করাতে পারলাম? 2 বছরে 24 24টা মাস, কি করে এলো? তো যেহেতু 2 3 বছর মাসের আসলে গল্প বের করতে যাচ্ছি, তার জন্য আমি 2 বছর মানে 24 মাস। তো 24 মাসে যদি আমাকে বলে 816 টাকা সুদ দিচ্ছে, 3 মাসে সুদটা কত দেবে? তাহলে 8 গুণ টাইম কম যাচ্ছে, সঙ্গে সঙ্গে 8 দিয়ে ভাগ করে দেবো। 24কে 3 বানাতে গেলে কত দিয়ে ভাগ করতে হয়? 24কে যদি কেউ 3 বানাতে চায়, কত দিয়ে ভাগ করবে? 816কেও তাহলে 8 8 দিয়ে ভাগ দিয়ে। করতে হবে, তবেই 3 মাসের সূত্রটা পাওয়া যাবে, তাই না? বুঝতে পেরেছো সবাই? সবাইকে বুঝতে পারলে হ্যাঁ তাহলে স্যার। তোমার আনসারটা খুব তাড়াতাড়ি হবে, ক্যালকুলেশন স্পিড হবে। ক্লিয়ার করাতে পারলাম সবাইকে? সবাইকে ক্লিয়ার করাতে পেরেছি? কনফার্ম করবে। সুস্মিতা, 918 বলো। আনসার নাকি? 918 আনসার। সুস্মিতা ঠিক আছে? সুস্মিতা, সোনালী, স্যার হ্যাঁ বলো। স্যার এখানে যদি আমি 816কে 24 দিয়ে ভাগ করি, ওটা কি হবে? 24 দিয়ে ভাগ করলে 1 মাস তারপর ভাগফলটাকে 3 দিয়ে আবার 3 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ তারপর একই হ্যাঁ কথা, হ্যাঁ ওইটাই হ্যাঁ 3 আবার দিয়ে 3 গুণ দিয়ে গুণ করতে করতে হবে। হবে। ঠিক আছে, ঠিক আছে। তুমি এই কনসেপ্টটা বোঝো না যে 24 মাসে 816 টাকা সুদ দিচ্ছে, একে যদি 3 বানাতে হয় তাহলে কত দিয়ে ভাগ? হুম 8 দিয়ে। তাহলে হুম 816কেও 8 দিয়ে ভাগ করবো। বা তুমি এই টেকনিকটা বোঝো যে 24 ঠিক। মাসের সুদ হচ্ছে ঐকিক নিয়ম, ছোটবেলার মতো 816। 1 মাসে যখন হয় সেটা 816/24 হয়, যখন সেটা 3 মাসে হবে তখন ইন্টু 3 হবে, ঠিক তো? আর আমি ঠিক তোমাদেরকে হ্যাঁ একটা হ্যাঁ ঠিক আছে। এই কথাটা খুব ভালো করে মাইন্ডে সেট করে নাও। 24 মাসে বলেছে 816 টাকা সুদ পাবে, 3 মাসে তুমি সুদ বের করতে চাইছো, বেশি হবে কি কম হবে? এইটুকু কনসেপ্ট নিশ্চয়ই তোমার জানা আছে। 24 মাসে যদি 816 টাকা পায়, 3 মাসে কম পাবে না বেশি পাবে? কম। যদি কম পায় তাহলে এই কম দুটোর হবে। মধ্যে যেটা কম সেটা উপরে হবে, যেটা বেশি সেটা নিচে হবে, কম বাই বেশি হবে। আর যদি এই রেজাল্টটা বেশি আসতো তাহলে বেশি বাই কম। বুঝাতে পারলাম? ঠিক আছে হ্যাঁ। তাহলে তোমার সুবিধা কি হবে, ইজিলি তুমি ক্যালকুলেশনটা তাড়াতাড়ি করে রেজাল্টটা দিতে পারো। পরের প্রবলেম। স্যার বলছি, একটা ইয়ারে 3 মাস যেটা বলা থাকে, এটা স্যার কোয়ার্টারলি বলা থাকে তো, মানে ইংলিশে কোয়ার্টারলি তো হয়? সাধারণত ব্যাংকের সূত্র 3 মাসে দেয়, ঠিক আছে? এখন কোম্পানি ইন্টারেস্টের যে সূত্র দেয়, দেখবে 3 মাস অন্তর তোমার অ্যাকাউন্টে টাকা ঢোকে। হ্যাঁ সেটাকে ও কোয়ার্টারলি বলে, তাই তো? হ্যাঁ কোয়ার্টারলি বলে। হাফ ইয়ারলি হচ্ছে 2 হলে, কোয়ার্টারলি হচ্ছে 4 হলে। 1000 টাকা বার্ষিক 5% সরল সুদের হারে বিনিয়োগ করা হলো। যদি প্রতি 10 বছর অন্তর সুদ আসলের সাথে যোগ হয়, তাহলে আসল সুদে মানে সুদে আসলে, তাহলে আসল সুদে আসলে 2000 টাকা হবে কত বছর পর? ও তাহলে সুদে আসলে 2000 টাকা হবে কত বছরে? বলতে চাইছে
1,000 টাকা একজনের কাছে নেওয়া হয়েছে, বার্ষিক 5% সরল সুদের হারে সে বিনিয়োগ করেছে। প্রতি 10 বছর অন্তর ওর সুদটা আসলের সাথে যোগ হয়। তাহলে বলছে ওর আসলটা সুদে আসলে 2,000 টাকা হবে কত বছর পর? সুদে আসলে কত বছর পর 2,000 টাকা হবে? স্যার স্যার ডি বলছি যে হবে। প্রতি 10 বছরে ওইটা যোগ হয়, মানে ইন্টারেস্টটা যোগ হয় তো, তাই তো? ইন্টারেস্টটা 10 বছর পরে যোগ হয়ে যায়, এটা বলতে চাইছে। স্যার অপশন ডি হবে। স্যার 20 হাজার হবে স্যার টাকা আনসার। 5% সরল সুদের হারে বিনিয়োগ করা হলো, যদি প্রতি 10 বছর অন্তর সুদ আসলের সাথে যোগ হয়, তাহলে আসল সুদে আসলে 2,000 টাকা হবে কত বছর পর? এটা হচ্ছে কোশ্চেন। কিছুজন ডি বললো, আর কেউ বলতে পারবে? 16+2=3 বছর। 16+2=3 বছর। 16+2=3 বছর আনসার হবে। তার কারণ কি? কারণ হচ্ছে, শোনো মন দিয়ে শুনবে, তোমার কিন্তু এই যে কথাটা বলেছে 10 বছর অন্তর সুদ আসলের সাথে যোগ হয়, তার মানে যখন 10 বছর কমপ্লিট হবে তখন তোমার আসলটা চেঞ্জ হয়ে যাবে, যেটা আমি কম্পাউন্ড ইন্টারেস্টের গল্প বলছিলাম। তো পরের যে সূত্রা সেটা কিন্তু তোমার ওই টাকার উপরে হবে। তো আগে তোমাকে বের করতে হবে এখানে যে 10 বছরে তুমি কত সুদ পাচ্ছ। বলো তো 10 বছরে তুমি কত পাবে? প্রতি বছর 5% করে হলে 10 বছরে কত পার্সেন্ট পাবে? 500 টাকা। বলো 10 বছরে 50 এক্সট্রা কত পাচ্ছ? 50%। 500 টাকা। 50%। 50% মানে 500 টাকা, হ্যাঁ তাই না? কি হ্যাঁ, বলবো? 50% মানে 500 টাকা, 1000 টাকা 50% 50%। মানে 500 টাকা। তার মানে 500 টাকা। তোমার 10 বছরের পর তোমার টাকাটা 1,500 টাকা হয়ে গেছে। 1,500। বুঝলে কি আমার কথাটা? হুম 10 বছরে তোমার টাকাটা 1,500 টাকা হয়ে গেছে। হুম আমাদের এখানে যেটা কোশ্চেন, সেখানে কি চেঞ্জ হচ্ছে যে 10 বছরে মিউট করো, 10 বছরে তোমার কাছে টাকাটা যেটা আছে এইটা হচ্ছে 1,500 টাকা। দ্যাট মিনস তোমার কাছে এই মুহূর্তে আসল হচ্ছে 1,500 টাকা। কোশ্চেনে বলেছে টাকাটা আর কত বছর লাগবে, 10 বছর হয়ে গেছে, আর এক্সট্রা কত বছর লাগবে যাতে টাকাটা 2,000 টাকা হয়। তো 2,000 এই 1,500 টাকাকে, স্যার কি করে হ্যাঁ বলো কি কি বলছো? করে বুঝবো যে এটা কি করে বুঝবো যে এটা এই যে 1,500 টাকা এবার পি ধরতে হবে সেটা? তার কারণ আমাকে এই কোশ্চেনে সুদ বলে আসল দিল না, থাকলে? এখানে কোশ্চেন ক্লিয়ার বলে দিল যে প্রতি 10 বছর অন্তর সুদ আসলের সাথে যোগ হয়। এই কথাটার মানে কি বোঝায়? যে তোমার আসলটা চেঞ্জ হলো এবার, সেটাই বলতে চাইছে। নাহলে এই কথাটা ও বলা আচ্ছা থাকলো আচ্ছা, না, মানে এরকম কথা থাকলে পিটা পাল্টে যাবে পিটা পরের পাল্টে বছরে, যাবে। মানে তোমাকে বলছে সুদ। পিটা আচ্ছা এখানে এক্সট্রা চলে এলো। আচ্ছা আচ্ছা। বুঝেছো? তো তার মানে তোমার কাছে এই মুহূর্তে আসলটা হচ্ছে 1,500 টাকা। এখন বলছে এই 1,500 টাকার উপর আর কত বছর চললে তুমি 2,000 টাকা বানাতে পারবে 1,500-কে। তার মানে তোমার কাছে প্রিন্সিপাল হচ্ছে 1,500 টাকা। তুমি বছর কত লাগবে জানো না, অথচ তোমার কাছে কি জানা আছে? ইন্টারেস্টটা জানা আছে, যেটা 500 টাকা, তাই তো? ঠিক, ইন্টারেস্টটা জানা আছে যেটা হচ্ছে 500 টাকা। তার কারণ কি? 2,000 টাকা বানাতে হবে, 2,000 টাকা বানাতে হবে। 1,500 টাকা অলরেডি হয়ে আছে, 10 বছর কমপ্লিট। আমার আর কত বছর লাগবে বাকি 500 টাকা আনার জন্য? এটাই আমাদের টার্গেট, যে প্রিন্সিপাল 1,500 টাকা, টাইম জানা নেই, ইন্টারেস্টটা আর বাকি 500 টাকা যদি আসে 2,000 হয়ে যাবে। রেট পার্সেন্ট জানা আছে, রেট পার্সেন্ট কিন্তু সেই 5%। ক্লিয়ার করাতে পেরেছে? সবাইকে ক্লিয়ার করাতে পেরেছি? এবার দেখো, এই প্রবলেম যেমন ফর্মুলা ছাড়া আমরা করতে বাকিটা পারবো না, মানে যদিও করতে পারি সেটা আমাদের অনেক বেশি চাপ হয়ে যাবে। তো আমরা এখন বাকিটা ফর্মুলা করতে পারি। তার মানে আমরা আই ইকুয়াল টু জানি PTR/100, আই মানে 500, পি মানে 1500, টি জানা নেই, 8টা জানা আছে, 5, নিচে হয় 100। তো আমরা কি করব? কাটাকাটিটা সবসময় নিচেরটাকে নষ্ট করব না, আমরা এমনি কাটি। 500, 3-এ 1500, তার মানে তোমার টি যেটা দাঁড়াবে 100/15।
টি যেটা দাঁড়াচ্ছে সেটা 100/15 দাঁড়াচ্ছে। এবার কাটতে পারো 5 3 15, 5 20 100, মানে 6 × 2 = 3 বছর লাগছে। তো এক্সট্রা টাইমটা 6 × 2 = 3 বছর লাগছে। 10 বছর কমপ্লিট হয়ে গেছিল, তার মানে 10 + 6 × 2 = 3 বছর, 16 × 2 = 3 বছর লাগছে। যদি এই সুদটা আসলের সাথে যোগ না হতো তাহলে 20 বছর লাগতো, তাহলে আমার 20 বছরে গিয়ে টাকাটা ডবল হয়ে যেত। 2000 টাকা হয়েছে মানে তো ডবল হয়েছে না, 2000 টাকা হয়েছে মানে টাকাটা ডবল হয়েছে। তার মানে 1000 টাকা বানাতে গেলে 20 বছর লাগতো, 5% করে 20 × 5 করলেই তো 100 হয়। তো 100% বানাতে তখন 20 বছর লাগতো। কিন্তু যেহেতু 10 বছর পরে আসল টাকাটা চেঞ্জ হয়ে গেছে, তাই আমাদের 20 বছর কিন্তু আনসার হবে না। বোঝাতে পারলাম কি সবাইকে? সবাইকে বোঝাতে পারলাম? ক্লিয়ার করো, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? একটু বলো। পরের কোশ্চেন, 450 টাকার কত সময়ে বার্ষিক 5.5% সরল সুদের হারে 81 টাকা সুদ হবে? 450 টাকা কত সময়ে বার্ষিক 5.5% সরল সুদের হারে 81 টাকা হবে? কত বছর লাগবে 81 টাকা বানাতে? টাকা কত সময়ে বার্ষিক 5.5% সরল সুদের হারে 81 টাকা সুদ হবে? 4 বছর স্যার। 4 বছর। 4 বছর হবে স্যার। হ্যাঁ 4। 450 টাকার কত সময়ে বার্ষিক 5.5% সরল সুদের হারে 81 টাকা দাঁড়াবে? আর কেউ? চার বছর বলছে। দু রকম ভাবে করা যেতে পারে, এক হচ্ছে ফর্মুলা বেস ব্যবহার করে, আর একটা আমি যে টেকনিক বলেছি সেটা ব্যবহার করে। আমার যে টেকনিক সেটা যদি অ্যাপ্লাই করতে যাই তাহলে কি করতে পারি? 450 টাকা, এটা তোমার কাছে এই টাকার 4.5% জানতে চাইছে, তাই তো? 450 টাকা 4.5% হারে সরল সুদ দিয়েছে, দিয়ে 81 টাকা। আচ্ছা আগে নর্মাল প্রসেসটা বলি। নর্মাল প্রসেসে আমরা কি করি? আই সমান 81 লিখলাম, পিটিআর মানে 450 ইন্টু টাইম জানা নেই, রেট পার্সেন্ট জানা আছে 4.5, নিচে 100। অসুবিধা নেই কারোর এই পর্যন্ত? এবার কি, যে এখানে আমাকে টি বের করতে হবে। আমি 100টাকে সবসময় চেষ্টা করব নষ্ট না করার। তুমি এখানে একটা কাজ করতে পারো, টিটা বের করার জন্য 45 আর 45 গুণ করে এখানে একটা শূন্য কাটতে পারো, তাতে তোমার লাভ কি হবে? আর একটা মানে এমন করো, একটা কাজ করো, এই 100-র পরিবর্তে এটাকে 4.5 লিখে দাও। আশা করি বুঝতে পেরেছো। 450 যেটা আসল সেটা না লিখে এই 100-র পরিবর্তে আমি এটাকে লিখলাম 4.5। তাহলে আমার লাভ কি হচ্ছে না, আমার টি ইন্টু 4.5 ইন্টু 4.5, ডান দিকে আছে 81। এবার তুমি ইজিলি কাটাকাটি করতে পারবে। এটা কত যাবে? 9 9 81, 9 5 45, মানে 0.5 হচ্ছে। আবার 9 দিয়ে কাটলে এটাও 0.5 হচ্ছে। তার মানে তোমার রেজাল্ট দাঁড়াচ্ছে কত? টি কত দাঁড়াচ্ছে? 25/100, তাই তো? 0.25, 0.25 মানে এদিকে এলে 25/100, ওদিকে গেলে 100/25 হয়ে যাবে। টি ডিরেক্ট বেরিয়ে যাবে 4 বছর। টির মানটা 4 বছর হয়ে যাবে, ঠিক আছে? আর যদি এমনি কাটাকাটি করতে চাও করে দিলে হবে। 0.5 যদি না নিতে চাও, তুমি যদি এমনি কাটাকাটি করতে চাও করো, যাই হোক 4 বছর এই আনসার বেরোচ্ছে, এটা কাটাকাটিতে অনেক নর্মাল প্রসেস। সময় লেগেছে। কাটাকাটিতে সময়টা যাচ্ছে অনেকের, এটাই হচ্ছে বড় প্রবলেম।
যে কারণে আমি বলছি যে কাটাকাটি করাটাই স্যার হচ্ছে একটা স্টাইল। স্যার পয়েন্ট এই ফাইভটা ওটা স্টাইলটা বুঝতে ঠিক পারলাম না, ওটা বলেন। 0.5 বুঝতে পারলে না? আমি বলতে চাইছি দেখো, 81 লিখেছি সমান 450। এই 450 না লিখে আমি যেটা শিখিয়েছি সেটা করবে, যে 4.5 ডিরেক্ট লিখবে। এটা লিখতে তো কোনো অসুবিধা নেই। তারপর টিটা জানা নেই, রেটটা জানা আছে, তোমার হচ্ছে এইটা দাঁড়াচ্ছে আলটিমেট। নিচে যেটা 100 তার পরিবর্তে 4.50 লিখতে পারি না? বুঝতে পেরেছো? হ্যাঁ এবার এইটা যেটা বলছি, 9 নামটাই কাটছে, 9 9 81, 9 5 45, 0.5 হচ্ছে তাহলে দশমিক এক ঘর আগে তো 9 5 45, কিন্তু দশমিক আছে, ঠিক আছে? এটাও তাই। তাহলে তোমার কি দাঁড়াচ্ছে, টি ইন্টু 0.25, 0.25 মানে 25/100 সমান 1। তাহলে এখান থেকে টি সমান কত হবে, 100/25 হবে না? বুঝতে পারলেন? টি ইন্টু 25/100 সমান 1, 25/100 ওদিকে গেলে 100/25 হয়ে যাবে, টির মান হয়ে যাচ্ছে 4। ঠিক আছে? কখনো ভুলেও যে যেখানে কাটাকাটির ব্যাপার আসবে সেখানে ভুলে কখনো গুণ করতে যাবে না। আমি হয়তো এটা অনেকে করেছো, যার জন্য টাইম নষ্ট হয়েছে, যে তুমি 81 লিখে দিয়েছো, তারপরে উপরে টি লিখেছো, 450 লিখেছো, তারপরে 4.5 লিখেছো, নিচে 100 করেছো, তারপরে তুমি এরকম ভাবে কাটাকাটি টাটা করেছো বা গুণ টুন করে ফেলেছো। তো সেরকম করতে গেলে কিন্তু টাইমটা নষ্ট হবে, অনেক টাইম চলে যাবে, ঠিক আছে? সেটা করতে যাবে